প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ডায়াবেটিস জনিত চোখের সমস্যা ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের খ্যাতনামা একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ সায়েদুল হক ১৯৬৩ সালের জানুয়ারি মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭ সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ও এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সদর হাসপাতাল পিরোজপুরে চক্ষু বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, ডায়াবেটিস রোগ আমাদের দেশেই না শুধু সারা পৃথিবীতেই অত্যন্ত কমন, এবং আমাদের দেশে এটা অ্যালার্মিং যে এটা প্রতিনিয়তই এর সংখ্যা বাড়ছে, এবং বাড়ছে বলেই এবং ব্যাপক প্রচারের কারণে আমাদের সাধারণ জনগোষ্ঠী পর্যন্ত ডায়াবেটিস সম্পর্কে জানেন। কিন্তু এই ডায়াবেটিসের ফলে ডায়াবেটিস নিজে যেরকম একটি রোগ, সেই রোগটি আবার অনেক রোগ তৈরির উৎস। তার মধ্যে চোখের এবং মুখমণ্ডলের অনেক সমস্যা করে। একটু যদি বুঝিয়ে বলেন আমাদের যে ডায়াবেটিস চোখের বা চোখের আশেপাশের স্ট্রাকচারের কি ক্ষতি করে। ডায়াবেটিস আসলে খুব একটা ভয়াবহ একটা বিষয়। আমরা এই সাবকন্টিনেন্টটা কিন্তু ডায়াবেটিসের জন্য খুবই এটা ফার্টাইল এরিয়া বলা যায়। এরকম চীনে তাদের একটা স্টাডি আছে 8%, মানে প্রায় 9 কোটি লোক ডায়াবেটিস আক্রান্ত। ইন্ডিয়ায় এটা রেশিওটা হলো 9%, তাদের এখানে প্রায় 8 কোটির মতো। আমাদের দেশে এই রেট আরও বেশি, 10%। আমাদেরও প্রায় 85 লাখ লোক ডায়াবেটিস এফেক্টেড। এবং এই ডায়াবেটিসের এটা হলো যত ডিউরেশন বাড়বে অথবা যদি আনকন্ট্রোল থাকে তাহলে এটা চোখকে আক্রান্ত করে সবচেয়ে বেশি। কারণ কয়েকটা অর্গানই তো, ব্রেনকে আক্রান্ত করে, চোখ, হার্ট, কিডনি, এই চারটে নার্ভ, এই কয়েকটা জিনিসকে সে বেশি আক্রান্ত করে। তো চোখের যে সমস্যাটা ঘটে সেটা হলো যে দুইটাভাবে সে কাজ করে। একটা হলো যে চোখের দৃষ্টি, যেটা রেটিনাকে নষ্ট করে দেয়, এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে এই যে চোখ যে আমরা দেখি, নাড়াই, এটা যে মাসুল আছে, এই মাসুলগুলো কোঅর্ডিনেট করে চোখের মুভমেন্টটা। আমরা যে ফোকাস করি এটা তো এই মাসুলগুলো ব্যালেন্সের জন্য, এবং এই মাসুলগুলোকে নিয়ন্ত্রণ করতেছে নার্ভ। ব্রেন থেকে নার্ভগুলো পিছন দিক থেকে এসে চোখে ঢুকতেছে, মাসুলগুলোকে নিয়ন্ত্রণ করে এবং এটা ফোকাস করে। দুইটাই ইম্পর্টেন্ট। যদি দৃষ্টি ক্ষতিগ্রস্ত হয় তো দেখবেই না, আর দৃষ্টি আছে যদি ফোকাস করতে না পারে তাহলে তো সমস্যা। এখন গ্লাস সামনে একটা দেখতেছে, দুইটা, সে তো কাজ করতে পারবে না। তো এই জন্যেই যেটা হয়, যেহেতু সূক্ষ্ম রক্তনালীগুলোকেই সে এফেক্ট করে, এবং এই সূক্ষ্ম রক্তনালী যেখানেই আছে সব জায়গায় এফেক্ট করে, যার ফলে রেটিনাতে এটা মারাত্মকভাবে এটা এফেক্টেড হয় এবং ওখানে রক্তক্ষরণ হয়। আলটিমেটলি চোখটা দৃষ্টি সমস্ত, হয়তো একটা অ্যাটাক, দুইটা অ্যাটাক, তিনটা অ্যাটাক, আলটিমেটলি কিন্তু সেটা ব্লাইন্ডিং পজিশনে চলে যাবে। আর যেটা হয় যে নার্ভ যেগুলো আছে, নার্ভের সাপ্লাই তো সূক্ষ্ম রক্তনালী, ওখানে সে একই ঘটনা ঘটে। যার ফলে দেখা গেলো যে হঠাৎ করে একদিন দেখা গেলো যে সে একটাকে দুইটা দেখে, অথবা তার চোখের পাতাটা নেমে গেছে, অথবা দেখা গেলো যে চোখটা মুভ করে না, সে অনল সাডেন সে ফ্রাইটেন হয়ে যায় যে হঠাৎ কী হলো। তো রক্তনালী অথবা নার্ভের সমস্যা তৈরির কারণেই এই সমস্যাটা হচ্ছে, এবং এই কারণে ডায়াবেটিসে চোখের রেটিনার ক্ষতি হয়, এবং সেই জন্যই একটা সুনির্দিষ্ট আপনার বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, মানে রেটিনার একটা রোগ তৈরি হচ্ছে। তো রেটিনার রোগ তৈরি হইলে আপনি যে লক্ষণগুলি বললেন এইটার মধ্যেই সীমাবদ্ধ থাকে, বা অন্ধত্ব পর্যন্ত যেতে একজন মানুষের কেমন সময় লাগে? এটা কি দীর্ঘমেয়াদী রোগ না হঠাৎ করেই হয়ে যায়? না, এই যে রক্তনালী যে পরিবর্তনটা, এটা আমরা ধরে নিই যে 10 বছরের মধ্যে সাধারণত আমরা খুব একটা পাই না। 10 বছর পরের যে ডিউরেশন যখন আসলো তখন গ্রেজুয়ালি বাড়তে থাকে, এবং 10 বছর, 15 বছর, 20 বছরে যায় এটা বাড়তেই থাকে। তো এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করে, যেরকম তার সাথে হাইপারটেনশন আছে, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের মাত্রা বেশি, সে
অনিয়ন্ত্রিত জীবন আচরণ, তার ডায়াবেটিস খুব ফ্লাকচুয়েশন হচ্ছে, স্মোক করে, মদ্যপান করে, এই সবগুলো ফ্যাক্টর কিন্তু এই প্রসেসটাকে এক্সপার্টেড করে। এর প্রতিটাই ইন্ডিভিজুয়ালি ক্ষতিকর, কিন্তু একাধিক যখন এক হয় তখন আরো বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তখন তো এতটা সময় লাগবে না, আরো কম সময়ের মধ্যে দেখা যাবে যে সে এফেক্টেড হয়ে যাচ্ছে। এই ডায়াবেটিসের বিষয়টা একটা বারবারই আমরা বলছি অনিয়ন্ত্রিত। যদি কারো এরকম হয় যে ডায়াবেটিস তিনি নিয়ন্ত্রণই রাখছেন, কিন্তু খুব অল্প বয়সে ডায়াবেটিস হয়েছে, দীর্ঘমেয়াদী বহু বছর ধরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখছেন, তাদেরও কি সমস্যা হতে পারে চোখের? তাদেরও হবে, কারণ তার ওই যে বললাম যে ওইগুলো ফ্যাক্টর যেগুলো এক্সপেক্টেড করে, আমি যদি সমস্ত এক্সপেকটেশনটাকে আমি মাইনাস করে দিই, তারপরে তো তার বেসিক যে প্রসেস এটা তো চলছে, যার ফলে যত ডিউরেশন যাবে তার হয়তো 20 বছর লাগবে, 15 বছর লাগবে, সে সময় বেশি পাবে কিন্তু ক্ষতি হবে, ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে ডায়াবেটিস হলে যেহেতু এই ক্ষতির সম্ভাবনা আছেই দুদিন আগে বা পরে, সেক্ষেত্রে যদি এই ক্ষতি রোধ করতে চায় নিশ্চয়ই চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে পরীক্ষা করে দেখা উচিত যে তার ক্ষতি হচ্ছে কিনা। সেটা আপনি কতদিন পর পর সাজেস্ট করেন? এটা হলো যে আমি যখন দেখলাম যে তার ডিউরেশন মোটামুটি 10 বছরের আশেপাশে, অথবা ডায়াবেটিক ডিটেক্ট হয়ে গেছে, তাহলে তার প্রথমেই উপদেশ হবে তার একটা রেগুলার বেসিসে, এটা 2 বছর হোক 3 বছর হোক, রেগুলার বেসিসে তাকে চোখটা পরীক্ষা করতে হবে। কিন্তু যদি একবার কোনো একটা আলামত পাওয়া যায় যে রেটিনোপ্যাথি হয়েছে, যেরকম ডট ব্লড হেমারেজ থাকে আমরা পাই, কোনো ব্যাসেলগুলা লিকি হচ্ছে, উজিং হচ্ছে, ইডিমা বলি আমরা, ম্যাকুলার ইডিমা বলি, তো এগুলো আমরা যদি একটু পরীক্ষা করি, ওসিটি বলে আমরা, আর একটা ফ্লোরেসেন্ট এনজিওগ্রাম, এই দুটো এখন কমনলি আমাদের দেশের বিভিন্ন প্রান্তে এখন এই দুটা ইনভেস্টিগেশন টুল অ্যাভেলেবল, যেগুলো করলে আমরা বুঝতে পারি যে সে তার রক্তনালীগুলো এফেক্টেড। সেই অবস্থা হলে তখন এটা ফ্রিকোয়েন্সি কমে আনতে হবে, অন্তত ইয়ারলি তাকে অবশ্যই এই চেক আপের মাধ্যমে থাকতে হবে। এবার ক্ষেত্রে চিকিৎসা কি দিয়ে থাকেন? চিকিৎসাটা আসলে আমরা একটা হলো যে তার ওই যে ফ্যাক্টর যেগুলো যদি থাকে, এইগুলা পেশেন্টকে ব্রিফ করা যে এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে, কারণ দূর করা, যে কারণগুলি আপনি বলছিলেন। আর হলো যদি সে এফেক্টেড হয়ে যায় তখন আমাদের কয়েকটা টার্গেট থাকে। যদি রক্তক্ষরণ হবে এরকম পর্যায়ে না, আমরা যেটা প্রলিফারেটিভ স্টেজ বলি, সেই স্টেজে যায় নাই কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে, এই অবস্থা হলে আমাদের ইন্টারভেনশনের চিন্তা করতে হবে, কিছু একটা করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত গেল না, শুধু হয়তো রক্তক্ষরণ, ওই রক্তনালীর কয়েকটা স্পট আছে, দু একটা হিমোরেজিক স্পট আছে, বা ডায়াবেটিসের এক্সুডেশন, যেটা ইডিমা বললাম, এরকম কিছু আছে, তাহলে শুধু আমরা বলবো যে ফ্যাক্টরগুলো আপনি কন্ট্রোল করেন আর আপনি ফলো আপে থাকেন। কিন্তু ওই মানে সে উদাও হয়ে গেছে এরকম যদি মনে করি, তাহলে তাকে এটা খুব মানে তার জন্য খুব ট্র্যাজেডি বয়ে আনবে। স্যার, এই যে চোখের রোগে সাধারণত আপনারা কমনলি অনেক রোগী চোখে ড্রপ দিতে বলেন, ড্রপ প্রেসক্রাইব করেন, কিংবা অপারেশনও, ছোটোখাটো অপারেশন। এখন এই রোজার সময়ে চোখে রোজা রেখে ড্রপ দেওয়া যাবে কিনা? রোজার সময় ড্রপ দিতে হলে কয়েকটা জিনিস কী করতে হবে। আমরা তো জানি যে পান আহার মানে কি, খাদ্য উপাদান থাকবে না, এটা এনশিওর করতে হবে। 2 নম্বর হলো ডে টাইমে না দিলেও চলে, যদি এরকম সুযোগ থাকে তাহলে ওইটা এবিল করতে হবে। যেরকম 2 বেলা দিলেই হচ্ছে, তাহলে সেহরির সময় দিবে, ইফতারের পরে দিবে। যদি সুযোগ না থাকে তাহলে দিনের বেলা দিতে পারে। যদি খাদ্য উপাদান না থাকে সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। আবার ইঞ্জেকশনের বেলা একই ব্যাপার, যে সমস্ত ইঞ্জেকশন যদি তার এমন ইমিডিয়েট ক্রাইসিস হয় যে তাৎক্ষণিকভাবে প্রয়োগ করতে হবে, যদি সেটা রক্তক্ষরণের মতো ঘটনা না ঘটে, চোখে আমরা কিন্তু রক্তক্ষরণ ছাড়াও ইঞ্জেকশন পুশ করতে পারবো, সেরকম হলে এটা ঠিক আছে। কিন্তু ওই অপশানগুলো তাকে অ্যাডজাস্ট করতে হবে যে আমি সন্ধ্যার পরে দিলে হবে, তাহলে কিন্তু এটা সমস্যা হয়ে গেল। যদি সুযোগ থাকে তার সমস্ত সুযোগগুলো আগে অ্যাডজাস্ট করতে হবে, যে রোজা থাকা অবস্থায় এই জিনিসগুলো অ্যাভয়েড করার যদি বিন্দুমাত্র সুযোগ থাকে তাহলে এটা অ্যাভিল না করলে বরঞ্চ তার এটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে। যদি তাৎক্ষণিকভাবে এটা ইমার্জেন্সি হয় এবং এটা ডিপার্ট করা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে শুধু সেটা নিতে পারে। তার মধ্যে একটা কথা থাকবে, যদি দেখা যায় যে এটা রোজা ভঙ্গের কারণ হতে পারে, তাহলে পেশেন্টকে আগে ব্রিফ করে নিতে হবে যে আপনার এটুকু আমি যাচ্ছি, যদি সেফলি হয় ইঞ্জেকশনটা আপনার রোজার কিছু হবে না। কিন্তু এই যে অ্যানজিওগ্রাম করার সময় আইভি দিতে হয়, এরকম যদি ডেফিনিট কিছু থাকে, অথবা একটা ইঞ্জেকশন দিলাম
একটা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হইলে পরে আমাকে স্যালাইন ট্যালাইন সবই দিতে হবে, সেই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে। তাহলে এটা তাকে আগে ব্রিফ করে নিতে হবে। সে যদি উইলিংলি রাজি হয় তাহলে একরকম, আর যদি কম্পালশন থাকে তাহলে সেটা তাকে বলতে হবে পেশেন্টকে যে এটা কম্পালশন, এটা এখনই করতে হবে, তা না হলে আপনার দৃষ্টি পার্মানেন্টলি নষ্ট হয়ে যেতে পারে। জীবন বাঁচানোর জন্য কিংবা বৃহত্তর স্বার্থে রোজা তো পরেও এটার কাজে করা যাবে, কিন্তু বিশেষ বিবেচনা যেটা চিকিৎসক বিবেচনা করবেন এবং রোগীকে বোঝাবেন যে কতটুকু হলে রোজা ভাঙার সম্ভাবনা নেই এবং প্রয়োজন হলে ভাঙতে হবে। সেই বিবেচনা মাথায় রেখে নিশ্চয়ই রোজার মধ্যে সবাই চিকিৎসা নেবেন এবং আপনারা দেবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডায়াবেটিস জনিত চোখের সমস্যা ও তার প্রতিকার নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় একটি আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে। তামাক বলতে আমরা আসলে এগুলোর ব্যবহারের মধ্যে প্রথমেই বলবো সিগারেট বা বিড়ির কথা বলবো, যেটাকে ধূমপান বলে থাকি। এছাড়াও কিন্তু তামাকের আর একটা দিক আছে, সেটা স্মোকলেস টোবাকো। সেটা হচ্ছে যেমন আমরা পানের মধ্যে জর্দা হিসেবে খেতে পারি, সাদা পাতা খেতে পারে, গুড় লাগাতে পারে, অনেকে সাদা পাতা সরাসরি মুখের মধ্যে দিয়ে রাখে। কিছু কিছু জায়গায় ইন্ডিয়ায় যেমন খৈনি বলে একটা কথা আছে, তামাকের সরাসরি পাতাটাকে গালের মধ্যে রেখে দেয়। অতএব এই যে বিভিন্ন ধরনের এই তামাকের প্রোডাক্টকেই আমরা সামগ্রিকভাবে তামাকেরই অংশ বলবো। তামাক ব্যবহারের কারণে রাষ্ট্র যে পরিমাণ রাজস্ব পায় তার চাইতে বেশি পরিমাণ রাজস্ব খরচ হয়ে যায় এই তামাকের কারণে যে সমস্ত অসুস্থতা হয় চিকিৎসা খাতে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।